This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এখন সময় ঠিক দুপুর 2টো, মানে সময় নিউজের 2 এর। আজ না ক্ষোভ বিক্ষোভ দিয়ে শুরু করব। ক্ষোভ বিক্ষোভ মানে দেখুন, নেতারা এখন প্রচারে বেরোচ্ছেন আর তাদের দেখে দিকে দিকে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তাকে নাকি চালসায় দেখেই, তার কনভয় দেখেই চোর চোর স্লোগান উঠেছে। শোনাবো সেসব, কিন্তু তার আগে তমলুকে চলুন। তৃণমূলেরই প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তাকে ঘিরে বিক্ষোভ এবং সেখানেও চোর চোর স্লোগান। আগে ছবিটা দেখুন। দেবাংশু কি বলেছেন একবার শুনি। আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, ওরা মানুষের মধ্যে দেখতে পায়। আমি আপনাদের এইটুকু বলছি, ওরা আমাদের জয় শ্রীরাম বলে, আমরা ওদের হরে কৃষ্ণ বলি। দেবাংশু বললেন তার মধ্যেই হয়তো রাম দেখছেন বিজেপি কর্মীরা, তাই তাকে দেখে জয় শ্রীরাম ধ্বনি এবং সঙ্গে চোর চোর স্লোগানও। দেবাংশু হ্যান্ডেল করলেন কিভাবে? পরিণত উপায়ে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, একটু আগে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বিভিন্ন সভায়, আমাদের মেগা এক্সক্লুসিভেও বলছেন, তাকে দেখে চোর চোর স্লোগান উঠেছে চালসায়। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। মমতার হ্যান্ডলিং কিন্তু ডিফারেন্ট। তিনি বলছেন যদি ভোট না হতো জিভ টেনে ছুড়ে নিতাম। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম। মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইলেকশন বলে কিছু বলিনি, না হলে জিপটা টেনে নিতাম। কি বোঝাতে চাইলেন? মানে ইলেকশন, এর আগে আমরা দেখেছিলাম তার কনভয় জয় শ্রীরাম ধ্বনি ওঠায় কিভাবে মেজাজ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখো, এখানে একদম খুব পরিষ্কার করে তুমি দেখতে পাচ্ছ ব্যক্তিগত আক্রমণগুলো কিন্তু ক্রমশ বেড়ে উঠছে। কোথাও তুমি যদি দেখো যে দিলীপ ঘোষ, তাকে দেখে কোনো রকম কোনো মন্তব্য করা হচ্ছে, তিনি লাঠি নিয়ে টেনে যাচ্ছেন বা হাত ছুটছেন। এর আগের দিন তুমি দেখেছো যে অধীর চৌধুরীকে একইভাবে উত্ত্যক্ত করা হয়েছে। এবং এখানে যেন কোনো নেতাদের বলা চলে টিজ করা হচ্ছে, এরকম একটা আমরা বলতে পারি। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, সেটা অধীর চৌধুরী, সেটা আজকে তুমি দেবাংশুর কথা বলছো, এর আগে দিলীপ ঘোষ হয়েছে, তার আগে তুমি দেখতে পাচ্ছ অধীর চৌধুরী হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই বিষয়টা চলছে এবং এখানে একটা অদ্ভুত বিষয় নজরে আসবে, ব্যক্তিগত আক্রমণও করে দেওয়া হচ্ছে। আর এই চোর শব্দটা কিন্তু শুভেন্দু অধিকারী যখনই কোথাও যান, তিনি স্লোগান দেন সেখানকার উপস্থিত জনতাকে নিয়ে, যে চোর কারা, তৃণমূল চোর, তৃণমূল চোর, বারবার স্লোগান দেওয়া করান, তাদেরকে প্র্যাকটিস করান। আবার উল্টো দিকেও যখনই শুভেন্দু কোথাও যায়, সেখানেও তৃণমূল কর্মীরা, কুণাল ঘোষকে আমরা দেখেছি কি বলতে হবে শুভেন্দুকে দেখলে, সেটাও কিন্তু দলীয় কর্মীদের কোথাও ব্যক্তিগতভাবে এই আক্রমণটা প্রতিদিন বাড়ছে, একটু একটু করে বাড়ছে না। কিন্তু একদম তুমি ঠিক বলেছো, এটা একটা নতুন ট্রেন্ড। হ্যাঁ, কিন্তু এটা পুরনো নয়, নতুন ট্রেন্ড হলো, এটা চলছে বেশ কিছুদিন ধরে। আবার নতুন ট্রেন্ড, বরং এটা নেতারা কুল হারাচ্ছেন। সেটাকে এত গরমে প্রচার করতে হচ্ছে বলে দেখো সব মিলিয়ে একই, অধীর থেকে মমতা সবাই তো প্রত্যেকেই সেটা হারিয়ে ফেলছেন। এবং খুব ছোটখাটো বিষয়, তুমি বরানগর উপনির্বাচনেও তুমি দেখবে সজল ঘোষ, তিনি যেদিন যে পাড়া দিয়ে প্রচারে যাচ্ছেন, সেখানে কোথাও বাসের শেডের নিচে বা রাস্তার মোড়ে চায়ের দোকানে তৃণমূল কর্মীরা বসে থাকছেন হাতে কাগজ নিয়ে। যা মাত্র বলছেন এই প্রশ্নগুলোর উত্তর দিন তো, এমন করছেন যাতে সজল ঘোষও মেজাজ হারিয়ে ফেলছেন। অর্থাৎ সব জায়গাতেই দেখা যাচ্ছে, কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন, কোথাও তাপস রায় মেজাজ হারাচ্ছেন, সেটাও আমরা দেখেছি দুদিন আগে সেরকম বিক্ষোভের মুখে পড়ে কোথাও কালো পতাকা দেখানো হচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড গরম, মেজাজ হারাচ্ছেন এবং ব্যক্তিগত আক্রমণের পর্যায়টা চলে আসছে বলে অনেকে হয়তো সেই মেজাজটা ঠিক রাখতে পারছেন না এবং সেটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না, এই কথাটাই বলা যায়। নাহলে অধীর চৌধুরী তিনি ধাক্কা মারছেন তৃণমূল কর্মীকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন জিভ টেনে
তারপর তুমি বাকিটা বোঝো। সব মিলিয়ে কোথাও অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে প্রচন্ড গরমের মধ্যে। দু তরফেই কিন্তু একই রকম অবস্থা। চলুন, আমার সঙ্গে আছেন বিজেপি নেতা অভ্র সেন। অভ্র, আপনি কি বলবেন? না দেখুন, এই যে মুখ্যমন্ত্রীকে দেখে কিছুজন চোর চোর বলেছে, সেটা দলীয়ভাবে আমরা কখনোই সমর্থন করি না। এটা ভারতীয় জনতা পার্টি সংস্কৃতি নয়। মুখ্যমন্ত্রীর দল বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িত, এটা আমরা জানি, প্রাইমা ফেসি সেটা প্রমাণিত, এবং তার মন্ত্রিসভার বেশ কিছুজন অলরেডি জেলের ভাত খাচ্ছেন। এবং এই অভিযোগ বারংবার এসছে যে মুখ্যমন্ত্রীর না জানা অবস্থায় এই জিনিসগুলো হয়নি, উনি সবই সজ্ঞানে রেখেছিলেন, উনি জানতেন সবকিছু। এই ধরনের অভিযোগ এসছে। কিন্তু তাও আমি বলবো, এই ধরনের স্লোগান দেওয়াকে আমরা দলীয়ভাবে সমর্থন করি না। কিন্তু এই প্রেক্ষাপটে এটা মুখ্যমন্ত্রী নিজে ভেবে দেখা দরকার যে আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেন এলো, যে সাধারণ জনগণ তাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে। এটা কিন্তু সঙ্গে থাকুন। সত্যি কি রাজনীতিকরা ভাবেন কোন কনটেক্সটে তাদের প্রতিকূলতা ফেস করতে হচ্ছে? সত্যি কি তারা ভাবেন? আমরা জানি না। দেখুন আরো একটা ছবি, বীরভূমে শতাব্দী রায় যেখানে প্রার্থী, তিনি লাগাতার প্রচারে যাচ্ছেন এবং লাগাতার তিনিও মেজাজ হারাচ্ছেন। আজও বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী রায়। দেখাবো সেই ছবিটা। শতাব্দী রায় ফের বিক্ষোভের মুখে পড়েছেন। দেখুন, রাজনীতিতে গো ব্যাক স্লোগানও নতুন কিছু নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ। কিন্তু বারবার মেজাজ হারিয়ে ফেলছেন নেতারা, সমস্ত দলেরই নেতারা, রং নির্বিশেষে। সেটা এবারে লক্ষণীয়। চলুন এবার আরও একটা খবরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। এবার আপনাদের বীরভূম থেকে নিয়ে যাই বাঁকুড়ায়। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থীর নাম অরূপ চক্রবর্তী। তিনি আবার তালড্যাংরার বিধায়কও, তৃণমূলেরই বিধায়ক। এই অরূপ চক্রবর্তী আজ প্রচারে বেরিয়েছিলেন এবং বেরিয়ে তিনি হাসপাতালে ঢুকে যান। হাসপাতালে গিয়ে প্রচার করেন। খুব স্বাভাবিকভাবেই হাসপাতাল, সেখানে এই ধরনের ডিস্টারবেন্স কখনোই কাম্য নয়। সেখানে রাজনীতির প্রচার কি করে সম্ভব? বাঁকুড়া মেডিকেল কলেজের সেই ছবিটাই এই মুহূর্তে আপনারা দেখছেন। হাসপাতালে প্রার্থী পৌঁছে গিয়েছেন। ভোটের প্রচার করতে করতে কি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছেন নেতারা? হীরক মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে, আমাদের বাঁকুড়ার প্রতিনিধি। হীরক, হাসপাতাল বাঁচলেন কি করে? একেবারেই দেখো, এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল লাগোয়া এলাকায়, সেই এলাকায় প্রচার চালাচ্ছিলেন এবং প্রচার চালাতেই এই অরূপ চক্রবর্তী তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, এবং সঙ্গে দলীয় পতাকাও ছিল, তিনি হাসপাতালে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর রয়েছে সেই আউটডোরের ভেতরে তিনি ঢুকে জনসংযোগ করেছেন, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। ইতিমধ্যেই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালের মতো একটা স্পর্শকাতর এলাকা, যেখানে চিকিৎসা সংক্রান্ত বিষয় পরিচালনা হয়, চিকিৎসা করাতে দূর দূরান্তের লোকজন যেখানে ছুটে আসেন, সেই জায়গায় এই প্রবল গরমের মধ্যে কেন তৃণমূল প্রার্থী একেবারে হাসপাতালের ভেতরে ঢুকে এই ধরনের জনসংযোগ করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি বিজেপির দাবি যে এর ফলে হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা কোথাও ব্যাহত হওয়ার একটা আশঙ্কা থাকছে, তাই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী, যার বিরুদ্ধে মূলত অভিযোগ অরূপ চক্রবর্তী, তিনি কিন্তু হাসপাতালের ভেতরে ঢোকার যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তার পাল্টা তোপ যে বিজেপির প্রার্থী সুভাষ সরকার, যিনি এই অভিযোগ করছেন, সেই সুভাষ সরকার গত 9ই এপ্রিল একইভাবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকেছিলেন এবং তিনি আসলে হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা তার এই জনসংযোগের ফলে ব্যাহত হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। অনেক ধন্যবাদ হীরক, ধন্যবাদ। আমার সঙ্গে অভ্র যখন আছে, অভ্র একটা কুইক রিঅ্যাকশন। না, প্রথমত দেখুন, তৃণমূল দিকবেদিক শূন্য হয়ে গেছে। কোথাও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন জিপ টেনে ছিঁড়ে নেব, মানে এটা তো একটা মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা এই ধরনের অ্যাপ্রোচ হতে পারে না। আর ওনার দলের এইসব ছোটখাটো নেতা যারা বিকারগ্রস্ত, জানে তারা হারবে, তারা এইসব পাগলামি করে বেড়াচ্ছে। এই অরূপ চক্রবর্তী কিছুদিন আগে থেকে কি কি স্টেটমেন্ট দিয়েছেন আপনারা একদম ফর্দ করে বলে দিন, দর্শক বন্ধুরা বুঝে যাবে ওনার মাথার কি অবস্থা। আমি বলবো বরং উনি ওইখানে না গিয়ে যদি কলকাতায় প্যাবলভ হাসপাতালে একবার ঘুরে যেতেন, তাহলে বোধহয় ওনার ভালো হতো। এখানে গিয়ে উনি যেটা করলেন, ওই হাসপাতালটাতে তো সাধারণ জনগণ গেছিল পরিষেবা নিতে, সেই পরিষেবা ওই হাসপাতাল দিতে পারে না। কয়েকদিন আগে আমরা দেখেছি ওই হাসপাতালে বায়োপসি পর্যন্ত হয় না, ওটা নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই পরিস্থিতিতে ওনার উচিত প্যাবলভে ট্রাভেল করা, ওইখানে গিয়ে আর মানুষকে ডিস্টার্ব না করা। অবশ্য সঙ্গে থাকুন, সুভাষ সরকার কি বলছেন বাঁকুড়ার বিজেপির প্রার্থী, শুনবো। আজকে সকাল সকালই দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী দলীয় পতাকা হাতে নিয়ে হাসপাতালে, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেছে জনসংযোগ করতে নাকি। অথচ বাবুদের হাসপাতাল চত্বরে কখনো দেখা যায় না, তাদেরকে কেবলমাত্র দেখা যায়
যখন সিবিআই ইডির তাড়া খায়, যখন সিবিআই ইডি হেফাজতে নেয়, তখন গিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। বাঁকুড়া মেডিকেল কলেজে 150 কোটি টাকা ব্যয়ে বিল্ডিং এবং যন্ত্রপাতি, সমস্ত সুপার স্পেশালিটি ব্লক যে তৈরি হয়েছে, সেখানে ডাক্তার নার্স কোনো কিছু নিয়োগ হলো না, সব অব্যবস্থায় পড়ে রইল। মানুষকে এখনো হার্টের অপারেশন, ব্রেনের অপারেশন করতে সেই কলকাতায় দৌড়তে হয়। স্বাস্থ্য ব্যবস্থা তো সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই দলীয় পতাকা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনে অভিযোগ করেছি। এরপর আপনাদের নিয়ে যাব দুর্গাপুরে এক কারখানার সামনে তৃণমূল পতাকাতে বিক্ষোভ দেখাচ্ছে। বলেইছি আজ শুধু ক্ষোভ বিক্ষোভের ছবি আপনাদের সামনে আনবো। দুর্গাপুরের ছবিটা আগে দেখুন, কেন কারখানার সামনে তৃণমূল কংগ্রেস পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কি হয়েছে, আমাদের পাঁচ নেই, এই জন্য লোকাল লোকের দাবি, তারা চাকরি পাচ্ছে না, আমাদের জন্য বঞ্চিত হচ্ছে। চাকরির জন্য আমরা লোকাল ওয়ার্ডের নয়, এই জন্য তাদের চাকরির জন্য বঞ্চিত হচ্ছে বলে আমাদেরকে বের করছে। গত 8 বছর ধরে আমরা কাজ করছি। হ্যাঁ, তো আজ গেটে ঢুকতে দিচ্ছে না, বলছে কন্ট্রাক্টরদেরকে ডাকো, তারপর তোমরা কাজে আসবে। ঢুকতে দিল না, বলে কতজন শ্রমিককে বার করবে? সবাই যত কাজ যাতে পাঞ্চিং না, সবাইকে বার করে দিচ্ছে। স্থানীয়দের চাকরিতে নিতে হবে, স্থানীয়দের কাজ দিতে হবে, মূলত এটাই দাবি। জয়ন্ত বিশ্বাস আমার সঙ্গে রয়েছে, আর একটু বলতে পারবে জয়ন্ত, হঠাৎ ভোটের মুখে তারা এভাবে গিয়ে প্রতিবাদ করছেন, কারখানা কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, কারখানার গেটে যে ছেলেরা বিক্ষোভ করছে, অর্থাৎ বিক্ষোভ শুধু এমন বিক্ষোভ যে যারা ওখানে কাজ করে, প্রায় 300 জন অস্থায়ী শ্রমিক আছে, তাদের আজকে ঢুকতেই দেওয়া হয়নি কারখানা উৎপাদন ব্যাহত হয়েছে। কারখানা লাভজনক কারখানা। তৃণমূলের ঝান্ডা হাতে তারা তাদের দাবি জানাচ্ছে, তারা হচ্ছে স্থানীয়দের এই কারখানায় চাকরি সেভাবে হয়নি, স্থানীয়দের চাকরি দিতে হবে। কিন্তু অভিযোগটা কার বিরুদ্ধে? কারখানা কর্তৃপক্ষ এবং তৃণমূলের বিরুদ্ধেই। আইএনটিটিউসি যারা নেতা আছে, তারা দীর্ঘদিন ধরে নাকি স্থানীয়দের বঞ্চিত করে টাকার বিনিময় অন্য জেলা থেকে, বীরভূম থেকে এবং দুর্গাপুরের বাইরে আসানসোল, বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে ছেলেদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, তারা চাকরি করছে, স্থানীয়রা বঞ্চিত। অর্থাৎ তৃণমূলেরই একটা অংশ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, এই দাবি করছে স্থানীয়রা। আর স্থানীয়দের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তৃণমূলেরই লোক, তারা তৃণমূলের ঝান্ডা হাতে কারখানার গেটে বিক্ষোভ করছে এবং কারখানার উৎপাদন আজকে ব্যাহত হয়েছে। প্রায় 300 শ্রমিক তারা ঢুকতে পারেনি, এখনো পর্যন্ত তারা তাদের দাবিতে অনড় রয়েছে। জেলা আইএনটিটিউসির সভাপতি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু পরিষ্কার যে ছবিটা দেখা গেছে, যে ছবিটা অস্বস্তির, জয়ন্ত, কোনো সন্দেহ নেই। জয়ন্ত ধন্যবাদ। আমি আবার তোমার কাছে আসবো, তবে এবার এক নায়ক নেতা, মানে অভিনেতা নেতা, তার কথা বলি। হিরণময় চট্টোপাধ্যায়, হিরণ ঘাটালে এবারে বিজেপির প্রার্থী, যার উল্টো দিকে দেব দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হয়ে। হিরণ এবার সরাসরি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করলেন। দেখুন, প্রচার করতে বেরিয়ে এমন একটা দিনও নেই হিরণ যেদিন দেবের দিকে আঙুল তুলছেন না, কিন্তু এবার তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন যে হিরণ তৃণমূলে জয়েন করতে চেয়েছিল এবং সে আগ্রহী, সেটা খণ্ডন করতেই একাধিক অডিও ক্লিপের উল্লেখ করছেন হিরণ। কি বলেছেন হিরণ আজ শোনাবো। ওনার নাম ধরে বারবার ফোন করেছিলেন পিংলার বিধায়ক, বারবার একই কথা বলেছেন যে যিনি বলেছেন আমার সম্বন্ধে তিনি আমার সঙ্গে দেখা করতে চান এবং যাতে দেরি না হয়, খুব তাড়াতাড়ি দেখা করি, তার জন্য বারবার আমাকে অনুরোধ করেছেন এবং তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে। আরে আমরা তো স্বীকারই করেছি, হ্যাঁ গিয়েছিলাম, দলের নির্দেশ ছিল যাওয়ার জন্য। শুভেন্দুবাবু বলেছিলেন যে হ্যাঁ তুমি যাও, দেখো কি বলছে, শুনে এসো। আমি তো দল করি, আমাকে যা বলবে তাই করতে হবে। আমি গেছি, শুনেছি, এসে শুভেন্দুবাবুকে যা বলার বলে দিয়েছি। সিসিটিভি ফুটেজ ছাড়ুন, আমার কাছে যা যা রেকর্ড আছে, যে আমাকে কতবার ডেকেছেন, কতবার উনি ডেকেছেন, কতবার ওনার নাম করে ফোন করে করে ডাকা হয়েছে, সব আমি দিয়ে দেবো, মানুষকে বলে দেবো, দেখিয়ে দেবো, তখন মানুষ জেনে যাবে যে সত্যিটা আসল কি। হিরণ বলছেন তার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তিনি গিয়েছিলেন, ডাকা হয়েছিল। হিরণ বলছেন তার কাছে অডিও ক্লিপ আছে, তিনি নিজে যেতে চাননি কখনো, বারবার অভিষেক তাকে ইনসিস্ট করেছিলেন, বিভিন্ন মাধ্যমে ফোন করতেন, সেই অডিও ক্লিপ আছে তার কাছে। আচ্ছা, অভিষেক কি বলেছিলেন আগে, যার উত্তরে হিরণ কথা বললেন, শুনুন। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। তারও সিসিটিভি আছে,
আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। এ নিয়ে আরো কথা বলার জন্য অসীম বেরা আমার সহকর্মী আছে মেদিনীপুর থেকে। অসীম, মানে এটা তো পাল্টা, কে কাকে দলে টানতে চেয়েছে, তো ভোটের আগে এই নিয়ে খেয়ে উঠকানো, মানুষের কথা কবে হবে, কি দরকার ঘাটালের মানুষের, সে কথা কম আর বাদানুবাদ বেশি। দেখো পিউদি, একেবারেই, কারণ কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু দেবের সমর্থনে ঘাটালে এসেছিলেন। তিনি কিন্তু এই ভিডিও যে সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে তিনি কথা বলেন যে হিরণ তার কাছে গিয়েছিল। দেখো এটাকে অভিষেক ব্যানার্জি বলার পরেই কিন্তু একটা আবার পুনরায় কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় শুরু হয়। হিরণ কিন্তু আজকে দাসপুর থেকে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হিরণ কিন্তু পাল্টা কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছে। হিরণ কিন্তু স্পষ্ট যেটা জানিয়ে দিয়েছেন যে একাধিকবার তার সাথে যোগাযোগ করা হয়েছিল পিংলার বিধায়ক অর্থাৎ অজিত মাইতির মাধ্যমে, এমনকি বেশ কয়েকবার অভিষেক ব্যানার্জির নাম করেও তিনি বলেন যে অভিষেক ব্যানার্জি তাকে কিন্তু ফোন করেছিল। সমস্ত তথ্য কিন্তু রয়েছে। যদি তৃণমূল সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তাহলে কিন্তু হিরণ যে বিজেপি যে বসে নেই সেটাও কিন্তু হিরণ স্পষ্ট জানিয়েছে। তিনি বললেন যে তাদের কাছে যে কল রেকর্ড আছে সেই কল রেকর্ডও কিন্তু তারা ইতিমধ্যে প্রকাশ করবে। দেখো বেশ কিছুদিন আগে হিরণের কিন্তু এই যাওয়া নিয়ে অভিষেক ব্যানার্জির দপ্তরে একটা ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবি নিয়ে কিন্তু একদম সেই ছবি নিয়ে তোলপাড় হয়েছিল। অসীম, তোমাকে ধন্যবাদ। অভ্র আমার সঙ্গে আছেন। অভ্র, সেই পুরনো কাসুন্দি আবার কেন, মানে কোথাও কি বিজেপির কাছে এখনো এটা কাঁটার মতো বেঁধে? না না, কাটার কি আছে, তো আমরা পরিষ্কার বুঝতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বারংবার তাকে ডাকা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, টিউবলাইট তৃণমূলের এত মাস বাদে ব্যাপারটা ভোটের আগে মনে পড়েছে, খুব ভালো কথা। তো টিউবলাইটের যখন মনে পড়েছে তো তাদের এটাও বোঝা উচিত যে সিসিটিভিতে না কি কথোপকথন হয়েছে এটা বোঝা যায় না। এবার সিসিটিভি ফুটেজ বের করে কি করবে, আগেই তো ছবি ভাইরাল করেছে। কিন্তু এখানে হিরণ চট্টোপাধ্যায় কি বলেছেন, তার কাছে তৃণমূলের অফিসে উপস্থিতি যথেষ্ট নয়, কথোপকথন প্রয়োজন হয়। পিউদি আমাকে একটু শেষ করতে, কাইন্ডলি একটু শেষ করতে দিন। এবং হিরণ চট্টোপাধ্যায় কি বলেছে, তার কাছে পুরো কল রেকর্ড আছে, দরকার হলে তিনি সেটা বার করে দেবেন। কিন্তু বিষয় যেটা আমার খুব অবাক লাগছে সেটা হচ্ছে ওখানে দুর্দণ্ড প্রতাপ একজন হিরোকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, দীপক অধিকারী। এবার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দীপক অধিকারীর ওপরেই ভরসা নেই যে অন্য দলের নেতাকে বারংবার এভাবে ডেকে পাঠাতে হয়েছে একজন বিধায়কের মাধ্যমে? এই উত্তর তো তৃণমূল দেবে, এই উত্তর তো বিজেপি দেবে। অভ্র, আপনারা তো ডায়মন্ড হারবারে দুর্দণ্ড প্রতাপ নেতাকেই দাঁড় করালেন, আপনাদের ববিকে অভিষেকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। একটু সঙ্গে থাকুন প্লিজ, আমি আসছি। বিজেপি ফাইনালি ক্যান্ডিডেট দিল ডায়মন্ড হারবারে। ক্যান্ডিডেটের নাম অভিজিৎ দাস। তিনি স্থানীয় নেতা, বিজেপির নেতা। কিন্তু কিছুদিন আগেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের একটা বক্তব্য নিশ্চয়ই আপনাদেরও স্মরণে আছে। তিনি বলেছিলেন বিরাট কোনো এক যোগ্য ক্যান্ডিডেটকে খোঁজা হচ্ছে, অনেকটা পিছনে গিয়ে দৌড় দিলে তবে ভালো, বেশি এগোনো যায়। অনেকটা পিছনে গিয়ে দৌড়ে অভিজিৎ দাসকে খুঁজে পেয়েছে বিজেপি, যার নাম এলাকায় ববি, মানে বিজেপির ববি। তার সঙ্গে কথা হয়েছে আমার সহকর্মী প্রদীপ্তর, শুনুন একবার। ডায়মন্ড হারবার কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে নানা চর্চা চলছিল। শেষ পর্যন্ত অভিজিৎ দাস ওরফে ববির ওপরই আস্থা রাখলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কতটা লড়াই দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের মানুষ জানতে চায়। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব তার সঙ্গে। কতটা লড়াই দিতে পারবেন? মানে লড়াই মানে জিতবো আমরা। এখানে ভোটটা শুধু করতে বলুন না প্রশাসনকে, যে প্রশাসন নিরপেক্ষ থাকুক, নিউট্রালিটি বজায় রাখুক। অনেক ওরা ছ্যাবলামো করেছে গত 10 বছর ধরে। ডায়মন্ড হারবার কি ভারতবর্ষের বাইরে নাকি? এখানে কোনো ভোট করতে দেয় অভিষেক ব্যানার্জি? 2014-এ ও দাঁড়িয়েছিল 71,000 ভোটে জিতেছিল। 200 থেকে 300 আমার কাছে এখনও সে সমস্ত চিঠিগুলো আছে, ডিএমকে লেখা, ইলেকশন কমিশনকে লেখা, যে কোন কোন বুথেও ছাপ্পা মেরেছিল। 36,000 ভোট তখনই যদি কমিয়ে যেত অটোমেটিক্যালি হেরে যেত। এবং জেতার পর থেকে তারপর এখানে ক্রিমিনালদের একটা বাতাবরণ তৈরি করে রেখেছে। তেমন ক্রিমিনালদের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারবেন, তাদের রেজিস্ট করতে পারবেন, পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারবেন। কিন্তু ক্রিমিনাল আর পুলিশ যদি একজোট হয় আপনি কী করবেন? আপনাকে ওদের ক্রিমিনালরা মারছে, যেহেতু আপনি ওদের মতের সঙ্গে একমত হননি বলে, তারপর পুলিশকে দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে আপনাকে নিয়ে জেলে ঢুকিয়ে রাখছে। একটা অরাজকতা।
আমি অভ্রর কাছে যাই। অভ্র, এই ববি বাবুকে বাছলেন 12তম লিস্টে গিয়ে, এর যদি নির্দিষ্ট কারণগুলো একটু যদি বলেন, মানে আমরা সবাই খুব কৌতূহলী। প্রিয়দি, আমাদের দলটা তো আঞ্চলিক দল নয়, এখানে এই প্যারাট্রুপাররা কিন্তু নেতা হয় না। এখানে একদম নিচ থেকে সংগঠনটা করে খেটে সাংগঠনিক ক্ষমতার প্রদর্শন করে তারপর দলের শীর্ষস্থানে যায় মানুষজন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, আপনারাই লাস্ট 1 ঘন্টা ধরে দেখাচ্ছেন যেই ব্যক্তি এখন ক্যান্ডিডেট হয়েছেন উনি কিন্তু ওখানে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন, খুব ভালোভাবে সামলেছেন। এনার ওপর শারীরিকভাবে হামলা করেছিল তৃণমূলের গুন্ডাবাহিনী, এই অভিযোগও কিন্তু এসছে এবং আপনারাই দেখিয়েছে। তার সঙ্গে উনি 2014তেও কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2 লক্ষের উপরে ভোট পেয়েছিলেন। ক্রেডেনশিয়াল বহু পুরনো, তাহলে 12তম লিস্টে এসে নামটা বাছলেন কেন? প্রথম লিস্টেই তো বেছে দিতে পারেন। পিওদি, আপনাকে বুঝতে হবে, ভারতীয় জনতা পার্টি তো সর্বভারতীয় পার্টি। আমাদের দলটা এনডিএর সঙ্গে নিয়ে, এনডিএর অন্যান্য দলদের সঙ্গে নিয়ে 543টা সিটে ক্যান্ডিডেট কিন্তু ঠিক করেছে এবং সব জায়গায় ইলেকশন লড়ছি আমরা। খালি আমাদের রাজ্যের একমাত্র কিন্তু সিট এরকম ভাবে ডিক্লেয়ার হচ্ছে তা কিন্তু নয়, পুরো দেশটাকে আপনাকে ভাবতে হবে। আর কম্প্যারিজনে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ ছিলেন। তবে কত যে প্রত্যাশী ছিল বিজেপির অন্দর থেকে এই কেন্দ্রের জন্য, রুদ্রনীল তো প্রকাশ্যে বলেছিলেন, বাকি অনেককে আপনারাও কিছুটা আন্দাজ করতে পেরেছেন। সবার মুখে ছাই দিয়ে অভিজিৎ দাস ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে লড়বেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। এইমাত্র খবর পেলাম কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই একটা রিপোর্ট পেশ করেছে। রিপোর্টের সঙ্গে চার্জশিটের কপিও অ্যাটাচ করা রয়েছে। সেই রিপোর্টে কিছু অশুভ আঁতাতের উল্লেখ রয়েছে এবং যারা অলরেডি জেলে রয়েছেন, কুন্তল, তাপস, এই একটা নেক্সাস কিভাবে কাজ করছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সেই সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। শ্রাবন্তী হাইকোর্ট থেকে আরো আপডেট দেবে আমার কাছে। শ্রাবন্তী, দেখো 2014 সালে প্রাথমিকের রিপোর্ট চান সিবিআই এর কাছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং সেই অনুযায়ী সিবিআই আজকে রিপোর্ট উল্লেখ করে। সেই রিপোর্টে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের এই অশুভ আঁতাতের কথা বলা রয়েছে। কিভাবে কাজ করতো 2016 থেকে 2022 এই কয়েকটা বছর ধরে এই ধরনের কাজ চালিয়ে গেছে কুন্তলকে প্রায় 5,23 লক্ষ টাকা দিয়েছিল তাপস মণ্ডল। মূলত তারা একটি ফেক ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট রেজাল্ট.com এই নামের একটা ওয়েবসাইট ছিল। এর মাধ্যমে সাধারণত উইথহেল্ড ক্যান্ডিডেটস এই হিসেবে যারা টেট ফেল এমন ক্যান্ডিডেটসদের নিয়ে আসা হতো। তারা পরবর্তী সময় প্রাথমিকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চান্স পেতেন এবং তারা সরাসরি টাকা পৌঁছে দিতেন তাপস মণ্ডল এবং তাপস মণ্ডল ভায়া কুন্তল ঘোষের কাছে সেই টাকা পৌঁছে যেত। শ্রাবন্তী, এক মিনিট, আমরা এর আগে দেখেছি যিনি 3 পেয়েছেন তার নাম্বার 53 হয়ে গেছে। এবার সরাসরি ফেল যে পাসই করেনি তাকে নিয়ে গিয়ে ওখানে বসানো হতো ওয়েবসাইটের মাধ্যমে পাস দেখিয়ে। এবং এখানেও ওই বাসু রায় যে কোম্পানি, সেখানেও তাকে যে বরাদ দেওয়া হয়েছিল সিবিআই এই রিপোর্টে উল্লেখ করেছে সেটাও সম্পূর্ণ বেআইনিভাবে। অর্থাৎ এই যে 3 থেকে 53 হচ্ছে বা 0 থেকে 100 হচ্ছে, সেই নাম্বারটা যাতে বাসু রায়ের ওখানে সরাসরি ধরা না পড়ে সেজন্যই এই গোটা বিষয়টা এরকমভাবে সাজানো হয়েছিল এবং তার মারফত প্রায় 5,23 লক্ষ টাকা পৌঁছে গেছিল কুন্তলের হাতে। 310 জন, 700 জন ক্যান্ডিডেট এখানে চান্স পেয়েছিল, যার মধ্যে 310 জনই ভুয়ো। এই বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সত্যি বিস্ফোরক। এরপর রাজনীতি আর কি কি বিস্ফোরণ ঘটায় এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাক। আমার হাতে সময় নেই, আবার অন্য দিন মানে আগামীকাল দুপুর 2টোয় দেখা হবে, সঙ্গে থাকুন।